ভারতের মানচিত্রে এমন একটি জায়গা আছে যেখানে একবার গেলে বারবার ফিরে যেতে ইচ্ছে করে। সেই জায়গার নাম দেবভূমি, উত্তরাখণ্ড। প্রকৃতির অপরূপ সৌন্দর্য, আধ্যাত্মিকতার স্পর্শ আর অ্যাডভেঞ্চারের এক অপূর্ব মেলবন্ধন, যা প্রতি বছর লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুকে টেনে নিয়ে যায় হিমালয়ের কোলে। নমস্কার, আমি অরিজিৎ, আর আপনারা দেখছেন অরিজিৎ ট্রাভেল। আপনাদের সঙ্গে নিয়ে আজ আবারও ফিরে যাব দেবভূমি উত্তরাখণ্ডের সেই রোমাঞ্চকর সফরে, যেখানে প্রতিটি বাঁক, প্রতিটি পাহাড় আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে রয়েছে এক নতুন অভিজ্ঞতা। উত্তরাখণ্ডের সর্বসম ভ্যালি অফ ফ্লাওয়ার সিরিজের প্রথম 4টি পর্বে আমরা একসাথে পাড়ি দিয়েছিলাম হাওড়া থেকে হরিদ্বার 26 ঘন্টার ট্রেন যাত্রা করে। তারপর হরিদ্বার থেকে গোবিন্দঘাট 11 ঘন্টার দীর্ঘ বাস যাত্রা, আর তারপর 11 কিলোমিটারের কঠিন পাহাড়ি ট্রেক করে পৌঁছেছিলাম ঘাঙ্গারিয়া। আর সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে ঘুরে এসেছিলাম 15,000 ফিট উচ্চতায় অবস্থিত পৃথিবীর উচ্চতম গুরুদ্বারা শ্রী হেমকুণ্ড সাহিব থেকে। সেই সব ভিডিওর লিংক দিয়ে রাখলাম ডেসক্রিপশন বক্সে। এই উত্তরাখণ্ড সিরিজের কন্টিনিউটি বজায় রাখতে আগের এপিসোডগুলো দেখে নেওয়ার অনুরোধ রইল। আর এই সব কিছুই ছিল একটাই স্বপ্নকে ঘিরে, পৃথিবীর অন্যতম সুন্দর ফুলের উপত্যকা ভ্যালি অফ ফ্লাওয়ার্সকে নিজের চোখে দেখার স্বপ্ন। স্বপ্নের গন্তব্য ছিল একবারে হাতের মুঠোয়, কিন্তু ঠিক তখনই প্রকৃতি দেখালো তার ভয়ঙ্কর রূপ। মুহূর্তের মধ্যেই বদলে গেল আমাদের পুরো যাত্রার গল্প। রাতভর অবিরাম বৃষ্টির পর সবকিছুই বদলে গেল। হেভি রেনফল অ্যালার্ট, আর ভ্যালির ভিতরে একটি ব্রিজ ভেঙে যাওয়ায় প্রশাসনের নির্দেশে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হলো ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক। এক মুহূর্তেই ভেঙে গেল বহুদিনের স্বপ্ন। কিন্তু পাহাড়ের ভ্রমণ মানে শুধু গন্তব্য নয়, প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকে নতুন গল্প। আর ভ্রমণের সৌন্দর্যই হলো প্রতিটি বাধার মধ্যেও নতুন পথ খুঁজে নেওয়া। হাতে থাকা সময়কে কাজে লাগিয়ে আমরা সিদ্ধান্ত নিলাম 4 ধামের অন্যতম পবিত্র ধাম বদ্রীনাথ ধাম দর্শনের। গোবিন্দঘাট থেকে মাত্র 20 কিলোমিটার দূরে অবস্থিত এই পবিত্র ধামের উদ্দেশ্যে আমরা প্রথমে ঘাঙ্গারিয়া থেকে ট্রেক করে নেমে এলাম পুলনা। তারপর গাড়ি ভাড়া করে রওনা দিলাম গাড়ওয়াল হিমালয়ের কোলে অবস্থিত বদ্রীনাথের পথে। আজকের এই পঞ্চম পর্বে আপনারা দেখতে চলেছেন ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও শ্রী হেমকুণ্ড সাহিবের বেস ক্যাম্প ঘাঙ্গারিয়া থেকে বদ্রীনাথ ধাম পর্যন্ত সম্পূর্ণ যাত্রা। থাকবে গাড়ওয়াল হিমালয়ের অপার সৌন্দর্য, পাহাড়ি রাস্তার রোমাঞ্চ এবং ভগবান বদ্রী বিশালের আশীর্বাদে ভরা এক আধ্যাত্মিক অভিজ্ঞতা। কেমন ছিল সেই হতাশা থেকে আসার নতুন পথ চলা, কেমন ছিল সবুজ পাহাড়ের বুক চিরে বদ্রীনাথের পথে আমাদের যাত্রা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করুন অরিজিৎ ট্রাভেলস। চলুন শুরু করি আজকের এই আবেগে ভরা সফর। ঘাঙ্গারিয়াতে আমাদের তৃতীয় দিনের সকালটা শুরু হলো গরম গরম ম্যাগি খেয়ে। তারপর সারাদিনের অভিজ্ঞতা তো রয়েইছে। দেখতে থাকুন অরিজিৎ ট্রাভেলস। সকালবেলা খোঁজ পেলাম যে আজকেও ভ্যালি অফ ফ্লাওয়ার্সের এন্ট্রি দিচ্ছে না। আমরা যাচ্ছি চেকপোস্টে, অন্তত গেটটা অবধি যাই, কি বলছে না বলছে নিজে কানে শুনে আসি। মনটা একটু খারাপ, এত সুন্দর ওয়েদার, এটাই আশা করে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য। 200 টাকা এখানে এন্ট্রি ফি, আর সিনিয়র সিটিজেনদের জন্য 100 টাকা, ফরেনারদের জন্য 1000 টাকা। পিক সিজন হচ্ছে জুলাই 15 তো আগস্ট 15, যেখানে সব থেকে বেশি ফ্লাওয়ার ব্লুম করে। আমরা এখন ঘাঙ্গারিয়া মার্কেট দিয়ে চেকপোস্টের দিকে যাচ্ছি, গিয়ে আপনাদেরকে বলি কি আপডেট। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্কের এই ঘাঙ্গারিয়া থেকে 500 মিটার মতন এসে যে চেকপোস্টটা আছে যেখানে এন্ট্রি করতে হয়, সেই দিকে আমরা এগোচ্ছি। ডিএফও থেকে নির্দেশ আসার পর আজকে বিকেল 5টার পর জানা যাবে কালকে খুলবে কি খুলবে না। আমরা পৌঁছে গেছি, এই হচ্ছে চেকপোস্ট। সবাই হতাশ হয়ে ফিরে যাচ্ছে, আর এই হচ্ছে গেট, গেটে তালা। যেটা খবর পেলাম সেটা হচ্ছে ভিতরে নাকি একটা ছোট পুল আছে, পুলটা ভেঙে গেছে মানে ঢুকেই। তারপরে একটা বড় পুল আছে, সেটা ইনট্যাক্ট রয়েছে, আর জলের স্রোতটা বেশি, তাই জন্য অ্যালাউ করছেন না। এবার পুলটা রেডি হবে, ডিএফও থেকে পারমিশন আসবে, তারপরে অ্যালাউ করবে। তো ততদিন তো আমরা ওয়েট করতে পারবো না, কবে হবে না হবে, আর ওয়েদার আরও খারাপও হতে পারে। অনুপম, তাহলে কি হবে? বেটার লাক নেক্সট টাইম। বেটার লাক নেক্সট টাইম, পজিটিভ সব সময়। একদম।
ভ্যালি অফ ফ্লাওয়ার্স তো বন্ধ, দেখলেনি। তো আমরা এখন লাগেজ লোড করছি, ঘোড়ায় নিয়ে নিচ্ছি যত রুকস্যাক ব্যাগ ট্যাগ আছে যেগুলো লাগবে না। আজকে আমরা নেমে যাব পুলনা থেকে এবার আমরা আজকে বদ্রীনাথ চলে যাব। ঘাঙ্গারিয়ার ওঠার আগে এই ক্যাম্পগুলো থেকে, এই হেলিপ্যাডের কাছে এই ক্যাম্প, এই ক্যাম্প থেকে 1 কিলোমিটার হচ্ছে GMBN। যাত্রাপথটা অসাধারণ সুন্দর। আজকে মানে এই ওয়েদারটা যদি আমরা ভ্যালি অফ ফ্লাওয়ার্সে পেতাম তাহলে কি ভালোই না দৃশ্য আপনাদের দেখাতে পারতাম। যাই হোক, কিছুটা দুঃখ লাঘব হয়েছে, কিছু দাদাদেরকে পেয়ে গেছি বাঙালি, ওনারাও এসেছিলেন। একসাথে মন খারাপ, সবারই মন খারাপ, তাই জন্য দুজনে দুজনের কষ্টটা শেয়ার করে আমরা যাচ্ছি। আর পাথর পড়ছে। উপর থেকে পাথর পড়ছিল। আবার লক্ষ্মণগঙ্গা নদীকে পেয়ে গেছি। চলার পথে অনেকটা এসি, একটা জায়গা থেকে উপর থেকে পাথর পড়ছিল, একজন একটু ইনজিওর্ড হয়েছে, তাই দৌড়ে এলাম, ওর জন্য হাঁপাচ্ছি। কি হয়েছে? উপর থেকে পাথর পড়ছিল। আচ্ছা, তো পুরো এই জায়গাটা, হ্যাঁ মাথায় জায়গাটাতে পড়েছে পাথর। আচ্ছা, আচমকা এসে এই জায়গাটা পুরো ফেটে গেছে, এই জায়গাতে গল 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 করে রক্ত বেরোচ্ছে। মাই গুডনেস। আর এইখানটাতে পুরো রক্ত জমাট বেঁধে আছে। এই দাদা সামনে ছিল, আমরা পিছনে ছিলাম। দাদা এটা চোখে দেখেছে, কপালের কাছটা এসে পাথরটা পড়ে পুরো রক্তাক্ত অবস্থা। কিছুই তো করার নেই, সব তো আমাদের হাতে থাকে না। ভিউন্ডার আর 3 কিলোমিটার, বেশ স্পিডেই নামছি। সময় এখন 10টা 11, বেশ তাড়াতাড়ি নামছি। আজকে আমি স্টিক নিইনি, স্টিক, ক্যামেরা, বৃষ্টি বলে ছাতা সব একসাথে নিয়ে খুব অসুবিধা হয়। 3 কিলোমিটার মতন নেমে এলাম, একটু দাঁড়াচ্ছি 2 মিনিটের একটা রেস্ট, দাঁড়িয়েই রেস্ট নেব। ঠিক আছে, অনুপমের সাথে যাচ্ছি একসাথে, দুজনে আস্তে আস্তে করে নামছি। আমরা 1 ঘন্টায় 3 কিলোমিটার এসেছি, মানে ভালোই আসছি। আর আজকে বদ্রীনাথ ধাম এখান থেকে এই গোবিন্দঘাট থেকে 20 কিলোমিটার, গাড়িতে বেশিক্ষণ সময় লাগবে না, হাতে সময় আসে আমাদের। এখানটা একটু ঢালান আছে, যে ঘোড়াগুলো নামছে আমরাও নামবো, নেমে কথা হচ্ছে। এই যে নামার রাস্তাটা দেখে মনে হবে নামা খুব সোজা, কিন্তু তা নয়। ওঠা যতটা কঠিন, নামতেও কিন্তু বেগ পেতে হয়। আর নামার সময় রিস্কটা বেশি, পা স্লিপ করার। একজন রাস্তায় করলো, হচ্ছে ঢালান, এই ঢাল নামা কিন্তু খুব আস্তে আস্তে। পাশে রেলিং করা আছে, যাদের অসুবিধা হবে রেলিং ধরে ধরে আস্তে আস্তে নেমে যেতে পারবেন। কি অসাধারণ দৃশ্য, সবুজ পাহাড়ের মাঝখান দিয়ে, দুটো পাহাড়ের মাঝখান দিয়ে তুষারাবৃত শৃঙ্গগুলো দেখুন, স্বপ্নের মতন লাগছে। একটা জিনিস দেখানোর জন্য আমি দাঁড়ালাম। এখানে বসার চেয়ার আছে, ঠিক আছে, তার নিচে যত রাজ্যের প্লাস্টিক, মানে বিস্কিটের প্যাকেট, চকলেট, লজেন্সের প্যাকেট ছড়িয়ে রেখেছে, প্লাস্টিকের বোতল ফেলে গেছে। আমরা হাঁটছি, এত সুন্দর দৃশ্য দেখে দেখে এটা ভালো লাগলো না, তাই একবার বললাম। প্রচুর নোংরা করেছে জায়গাটা, বসেছে আর ব্যাগ থেকে বার করেছে, খেয়েছে আর এখানেই ফেলে দিয়েছে। कितने मेहनत से 2 किलोमीटर चढ़ाई फिर लेके 2 किलोमीटर चढ़ाई जाना है। দেখুন এইভাবে এইখানে জীবনযাত্রা করেন। ঘোড়া আর গরুর জন্যে ঘাস নিয়ে পিঠে করে বয়ে উঠছেন। পাশ দিয়ে নদী বয়ে চলেছে, নদীর আওয়াজ, তার সাথে পোকামাকড়ের আওয়াজ জঙ্গলের মধ্যে। এই রাস্তায় হেঁটে চলেছি, এই নির্জন রাস্তায় প্রকৃতির মধ্যে অনেক সমস্যার সমাধান কিন্তু খুঁজে পেয়ে যেতে পারেন আপনার জীবনের।
একটু বেরিয়ে আসুন, একটু নিজের সাথে সময় কাটান, ভালো লাগবে। সুন্দর, আমার মনের সাথে মিল পেয়ে গেলাম। রুক কর দেখ প্যারে প্রকৃতি কে নজারে। দারুণ মানানসই কথা লেখা আছে। অনেকক্ষণ, প্রায় 8-8.5 কিলোমিটার হেঁটে নেমে গেছি। একটু দাঁড়িয়েছি। শশা পার পিস 50 টাকা প্লেট। বিট নুন আর লেবু দিয়ে 1 প্লেট শশা, মানে একটাই শশা প্লেটে দিয়ে দিল, সাজিয়ে দিল, 50 রুপিস। এটা খাই একটু হাইড্রেটেড হব। শশাটার থেকেও এই যে লেবু আর নুনটা দিয়েছে শশাটার উপরে, মুখে গেলে ওই স্বাদটাই ভাল লাগছে এখন। এইখান থেকে আরও প্রায় 1 ঘন্টার মতন হাঁটা, তাহলে আমরা পৌঁছাবো পুলনা। আর আধ ঘন্টা পৌঁছে যাব পুলনা। কলাটা খেয়ে নিলাম, খেয়ে স্টার্ট করলাম। আমরা সাইডে দাঁড়িয়ে গেলাম, মালপত্র নিয়ে নামছে ঘোড়াগুলো। 1 কিলোমিটার শেষ হচ্ছে না, মানে আমরা যে নামছি উপর থেকে প্রচুর চড়াইও আছে, মাঝে মাঝে পুরোটাই উতরাই না। এই জায়গাটার ভিউটা অসাধারণ। যাওয়ার দিন মেঘলা ছিল বলে ভালো করে বুঝতে পারিনি। দুর্দান্ত, 2-4টে ছবি নেবো এখানে দাঁড়িয়ে। লাস্টের স্ট্রেচটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি, কিছুটা এসে একটু রেস্ট নিচ্ছি। এই রেলিংগুলো আছে, বসছি না, বসলে উঠতে অসুবিধা হবে, তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি একটু। এই অসাধারণ পাহাড়ের ভিউ নিচ্ছি, একটু ঠান্ডা হাওয়া গায়ে লাগছে। লাস্ট স্ট্রেচটাই কষ্ট, কেননা পুরো এনার্জিটা তো বেরিয়ে যায়। যাই হোক, পৌঁছে যাবো, আর কিছুক্ষণ আছে। পুরো টিম, আমি আর অনুপম বাদে সবাই নেমে গেছে। কিছুজন খাওয়া দাওয়া করে আমাদের ব্যাগগুলো ঘোড়া থেকে নামিয়ে ঘোড়াওয়ালাকে পয়সা টয়সা দিয়ে বসে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা লেট, ফটো ভিডিও করতে করতে। এত সুন্দর জায়গা, ফটো যদি না তুলি প্রচুর আফসোস থাকবে। আরেকটা জিনিস বলে রাখি, এই 11 কিলোমিটার ট্রেকিং রুটে টাওয়ার কিন্তু খুব কম জায়গায়, তাও শুধু জিও। খুব কম জায়গায় টাওয়ার আছে, মাঝে মাঝে টাওয়ার আছে, ম্যাক্সিমামটাই টাওয়ার কিন্তু নেই। এটা মাথায় রাখতে হবে। মানে যদি গ্রুপ থাকে তাহলে নিচে থেকেই সব কিভাবে কি হবে, যদি একসাথে যান ভালো, নাহলে নিজেদের মধ্যে ডিসাইড করে সব কথাবার্তা বলে নেবেন, কারণ মাঝখানে রাস্তায় যোগাযোগ করতে পারবেন না লোকজনের সাথে। সাধারণত 1 কিলোমিটারে আধ ঘন্টা সময়টা স্ট্যান্ডার্ড এইসব জায়গায়। এটা একটু বেশি লাগছে, জানি না কেন। অনুপম আসছে, অনুপমের হ্যামস্ট্রিং একটু টান ধরেছে। কালকে ওই হেমকুণ্ড সাহেব খুব খাড়াই ট্রেকিং ওটাও করেছে, আমি তো ঘোড়ায় গেছিলাম।
ও আস্তে আস্তে আসছে, ওকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বাকিরা তো নেমেই গেছে বললাম। এরম রাস্তার মাঝে মাঝে ঘোড়া দাঁড়িয়ে থাকবে, কোনো চিন্তা নেই। যারা উঠতে পারবেন না মাঝ রাস্তায় এসে ঘোড়া পেয়ে যাবেন। বিভিন্ন জায়গায় পুরো রুটের মধ্যে ঘোড়া আছে ওঠার সময়। লাস্ট স্ট্রেচটাই পাবেন না, যদি ঘোড়ায় যান ডিসিশন আগে থেকেই নেবেন। যারা কিছুটা উঠে হয়তো মনে করছেন যে আর পারবেন না, তাহলে ঘোড়া নিয়ে নেবেন। এরমভাবে ঘোড়া দাঁড়িয়ে থাকে। ऐसा तो नीचे से कितना रेट है? 1900 रुपये। 1900 रुपये। और अगर बीच से लेगा तो वो उसका तो अलग होगा। हाँ, उसका अलग होगा। वो आप लोग ठीक कर मतलब हाँ, बातचीत करके ठीक कर। बातचीत करके हो जाता है। ঠিক আছে। আপনার নাম? भूपेंद्र आगरी। ভূপেন্দ্র আগরি। ওনার সাথে রাস্তায় দেখা হলো, জেনে নিলাম যে নিচে থেকে তো 1900 টাকা পুরোটা घांगरिया অবধি, हाँ আর মাঝ রাস্তায় बीच में अगर किसी को चाहिए घोड़ा तो अवेलेबल है। हाँ तो उन लोगों से बातचीत करके अपने में रेट फाइनल है। इसमें तो कोई फिक्स रेट पता नहीं, क्योंकि नहीं। कितना डिस्टेंस में वो हाँ रहेगा नहीं रहेगा। हाँ ঠিক আছে। ठीक। ব্যাগে জলের বোতলটা শেষ হয়ে গেছিলো, তো এইখানে মাঝে মাঝে রাস্তায় খেয়াল করবেন এরকম বস্তা দেওয়া আছে, ডাস্টবিনের মতন করা আছে, এখানেই ফেলবেন, রাস্তাঘাটে ফেলবেন না। এক প্লেট ম্যাগি 70 টাকা, একটা আলু পেঁয়াজ পরোটা 80 টাকা। তার কারণ হচ্ছে এটা যে ও একটা টিস্যু পেপারও ওদের দোকানে রাখতে হলে বা রেস্টুরেন্টে রাখতে হলে সব নিচে থেকে ঘোড়া করে ওঠে, ওর জন্যে কস্টিংটা একটু বেশি। সব জিনিসের দামটা বেশি, মানে ন্যায়সঙ্গত। ওদেরকে তো এই ঘোড়াওয়ালাদেরকে অনেক পয়সা দিতে হয় মালগুলো তোলার জন্যে, আর তো কোনো সোর্স নেই, আর উপায় নেই, ঘোড়া করেই ওঠাতে হয় মালগুলো। আমাদের আর 300 মিটার মতন আছে, বুঝতে পারছি না এই 1 কিলোমিটারটা শেষ হচ্ছে না কেন, লাস্ট 1 কিলোমিটার। এই যে এক ভাই এইখানে হঠাৎ দেখি মাঝ রাস্তায় ইউনিক শনপাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই আপনার নাম क्या है? हाँ मोहम्मद अदनान भाई শনপাপড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এই রাস্তায় যে শনপাপড়ি পাবো ভাবিনি, আর টেস্টটা একদম অথেন্টিক। এরকম রিমোট জায়গায় দাঁড়িয়ে আছে জঙ্গলের মধ্যে, তা বলে যে কোয়ালিটিটা বাজে তা না, 10 টাকায় ভালোই। আপনারা রাস্তায় উঠতে বা নামতে যদি এই আদনানকে পান, কিনে খাবেন, একদম অথেন্টিক টেস্ট, শনপাপড়ির যেটা টেস্ট হওয়া দরকার। শেষ পর্যন্ত সেই শেষ মাথার দেখা পেয়েছি, ওই যে ট্যাক্সি স্ট্যান্ড, ওই যে নিচে, এখনও এই যে এতটা রাস্তা, সেই মাথা, তাও ভালো। তার মানে আমরা লাস্ট অবধি পৌঁছাচ্ছি। 9:15 শুরু করেছিলাম, 9:15, এখন 2:15 বাজে, এক্স্যাক্টলি 5 ঘন্টা আমরা নেমে আসলাম। এই হচ্ছে পুলনার ট্যাক্সি স্ট্যান্ড। এখনও বাকি আছে একটু। উঠতে লেগেছিল আমার 6.5 ঘন্টা, নামতে লাগলো 5 ঘন্টা। তাড়াতাড়ি করে রাজমা চাওয়াল খেয়ে নিলাম, 100 টাকা প্লেট, বেশ টেস্টি ছিল। আর এখন জয়দেব রানাজি, এই যে পুলনা ট্যাক্সি স্ট্যান্ড থেকে ওনাকে রিজার্ভ করে নিয়েছি আমরা, পুরো ডিরেক্ট বদ্রীনাথ যাবো। তো জয়দেবজির সাথে আমাদের কথা হলো, প্রথমে 2500 বলছিল, তারপরে 2200-তে কথা হয়েছে। আমরা পুলনা থেকে বদ্রীনাথ ধামের জন্যে রওনা হয়ে গেলাম। একটা ইনফরমেশন পেলাম আমাদের জয়দেবজি, উনি ইনফরমেশনটা দিলেন গতকাল পিপলকোটির ওইখানে একটা ল্যান্ডস্লাইডের জন্য ওইদিকে রাস্তাটা বন্ধ, মানে যেটা বদ্রীনাথ হরিদ্বার রোড আর কি, যেটা বদ্রীনাথ রোড, যেটা হরিদ্বার যায় সোজা। আমরা যে রাস্তা দিয়ে এসছিলাম, গোবিন্দঘাটে নেমেছিলাম, আমার বাস ছিল বদ্রীনাথ অবধি, তো ওই রাস্তাটা কালকে ল্যান্ডস্লাইডের জন্য বন্ধ ছিল, আজকেও বন্ধ। আজকে বদ্রীনাথ ধাম দর্শন করব, মন্দির খোলা থাকে রাত অবধি। তো এখন সেই সুন্দর রাস্তা পুলনা থেকে গোবিন্দঘাটের, এখন সেই রাস্তা দিয়ে যাচ্ছি। গোবিন্দঘাটের গুরুদ্বারা, এইখানে এখন পাপাই যাবে
ट्रॉली बैग आनते हैं। पिट्ठू पिट्ठू चलो भाई यहाँ पर हाँ हाँ नीचे पुल पे ঠিক এই যে উপর থেকে কি সুন্দর লাগছে। चलो भाई এখন আমরা আবার সেই গোবিন্দঘাটের ব্রিজে, আমাদের গাড়ি ওইখানে বাইরে গিয়ে পুলটা, এই ব্রিজটা পার করে দাঁড়িয়ে আছে, আমরা গাড়িটা গিয়ে উঠবো। আর গাড়ি বেশ কিছুটা এগিয়ে গেছে, আমরা এখন বদ্রীনাথ ধামের দিকে যাচ্ছি। বিনায়ক চট্টি বলে এই জায়গাটা আমরা ক্রস করছি এখন, গোবিন্দঘাট থেকে এসে বিনায়ক চট্টি। অপূর্ব সিনিক বিউটি রাস্তাটার। খুলনা থেকে যাত্রা শুরু হতেই পাহাড়ি পথের আঁকাবাঁকা মোড়, গর্জনরত অলকানন্দা নদী আর সবুজে মোড়া উপত্যকায় যেন এক অপার্থিব অনুভূতি জন্ম দেয়। প্রতিটি বাঁকে প্রকৃতির নতুন রূপ যেন ভ্রমণকে আরও মুগ্ধকর করে তোলে, আর মনে হয় যেন আমরা ধীরে ধীরে এক পবিত্র গন্তব্যের দিকে এগিয়ে চলেছি, বদ্রীনাথ ধামের পথে। বদ্রীনাথ 10 কিলোমিটার। এখন আছি আমরা বদ্রীনাথে। আমরা বদ্রীনাথে পৌঁছে গেছি ওই 4:30 নাগাদ। আর এই এখন আছি একটা হোটেলে, হোটেল ইন্দ্রলোক। রুমে আছি 207 নম্বর রুম, 2টো 3 বেড নিয়েছি একদম বাস স্ট্যান্ডের উপরে। আগে লোকেশনটা বুঝিয়ে দিই। ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প, বদ্রীনাথে এলে যেখানে আপনাকে শেয়ারিং ট্যাক্সি বা বাস নামাবে, সেই হচ্ছে এই যে এই জায়গাটা, একদম ইন্ডিয়ান অয়েলের উল্টো দিকে। আর ওই হচ্ছে লাল বিল্ডিংটা, ভারত সেবাশ্রম সংঘ, ওই লাল বিল্ডিংটা। আর এইখান থেকে 800 মিটার হচ্ছে মন্দির। এবার আমরা একটু ফ্রেশ হই। আজকে 11 কিলোমিটারের ট্রেকিং করে এসে আবার গোবিন্দঘাট হয়ে পুল্লা থেকে গাড়ি নিয়ে আমরা বদ্রীনাথে পৌঁছে গেলাম 4:30। টাইম ঠিক আছে, রাস্তা খুব ভালো বদ্রীনাথের, দারুণ। আর লোকেশন খুব ভালো, আর সামনেই রুম থেকে বড় বড় পাহাড়, দারুণ লোকেশন। আমাদের রুমগুলো হচ্ছে ফার্স্ট ফ্লোরে। এই উঠে এলাম, উঠে এসেই বাঁ হাতে হচ্ছে ডাইনিং এরিয়া, এই হচ্ছে করিডোর, আর এই হচ্ছে আমার 207 নম্বর রুম। এবার যেটা ইম্পর্টেন্ট, রুম ট্যারিফ। আজকে হচ্ছে 7ই আগস্ট 2025। এইখানে কিন্তু খুব একটা ভিড় নেই, রুম হোটেল মোটামুটি 2-4টে রুমই অকুপাই আছে দেখলেন। যাই হোক, তো দরদাম করে আমরা 2টো 3 বেড 800 1600 টাকার জন্য পেয়ে গেছি। উত্তরাখণ্ডের গাড়ওয়াল হিমালয়ের বুকে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 10,079 ফুট উচ্চতায় অলকানন্দা নদীর তীরে অবস্থিত ভারতের অন্যতম পবিত্র তীর্থক্ষেত্র বদ্রীনাথ ধাম। 4 ধামের অন্যতম এবং ছোট 4 ধামের শেষ ধাম হিসেবে পরিচিত এই মন্দির ভগবান বিষ্ণুর বদ্রীনারায়ণ রূপকে উৎসর্গ করা। পুরাণে বলা হয়, কঠোর তপস্যার সময় দেবী লক্ষ্মী বদ্রী গাছের রূপ ধারণ করে ভগবান বিষ্ণুর রক্ষা করেছিলেন। সেই থেকেই এই স্থানের নাম বদ্রীনাথ। আদি শঙ্করাচার্য 8ম শতকে এই প্রাচীন মন্দিরকে পুনরুদ্ধার করেন, আর তারপর থেকেই প্রতি বছর হাজার হাজার ভক্ত ও পর্যটক এই ধামে আসেন আধ্যাত্মিক শান্তি এবং হিমালয়ের অপার সৌন্দর্যকে উপভোগ করতে। প্রচণ্ড তুষারপাতের কারণে মন্দিরটি প্রতি বছর এপ্রিলের শেষে বা মে মাসের শুরুতে ভক্তদের জন্য খুলে দেওয়া হয় এবং অক্টোবর-নভেম্বর পর্যন্ত দর্শনের জন্য উন্মুক্ত থাকে। শীতকালে ভগবান বদ্রী বিশালের বিগ্রহ যোশীমঠের
নৃসিংহ মন্দিরে পূজিত হন। প্রতিদিন ভোর প্রায় 4:30 থেকে মন্দিরের পূজা ও মঙ্গল আরতির মাধ্যমে দিনের সূচনা হয়। সাধারণ দর্শন সাধারণত সকাল 4:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 9টা পর্যন্ত চলে। দুপুরের কিছু সময়ের জন্য মন্দির বন্ধ থাকে বিশেষ পূজা ও ভোগ নিবেদনের উদ্দেশ্যে। বদ্রীনাথ ধামের গর্ভগৃহে বিরাজমান আছেন ভগবান বদ্রীনারায়ণ অর্থাৎ ভগবান বিষ্ণুর ধ্যানমগ্ন রূপ। প্রায় 1 মিটার উচ্চতার কালো শালিগ্রাম শিলায় নির্মিত এই প্রাচীন মূর্তিকে স্বয়ম্ভু বা স্বয়ং প্রকাশিত বলে বিশ্বাস করা হয়। ভগবান পদ্মাসনে ধ্যানমগ্ন অবস্থায় বিরাজ করছেন, যা বিষ্ণুর অন্যান্য মন্দিরের তুলনায় একেবারেই অনন্য। মূর্তির সঙ্গে পূজিত হন কুবের, দেবর্ষি নারদ, ঋষি নর ও নারায়ণ, উদ্ধব এবং দেবী লক্ষ্মী। বদ্রীনাথ ধামের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা নীলকণ্ঠ পর্বত, যার উচ্চতা প্রায় 6579 মিটার, সূর্যোদয়ের প্রথম আলোয় সোনালী আভায় রাঙিয়ে ওঠে। এই মনোমুগ্ধকর দৃশ্যকে অনেকেই বলেন গাড়ওয়াল কুইন। বদ্রীনাথ ধামের প্রবেশের আগে অধিকাংশ ভক্ত প্রথমেই স্নান করেন তপ্তকুণ্ডে। অবাক করা বিষয়, চারদিকে বরফে ঢাকা পাহাড় থাকলেও এই প্রাকৃতিক উষ্ণ প্রস্রবণের জল তাপমাত্রা প্রায় 45 থেকে 54 ডিগ্রি সেলসিয়াস। বিশ্বাস করা হয় এই পবিত্র জলে স্নান করে বদ্রী বিশালের দর্শন করলে পূর্ণ পুণ্য লাভ হয়। প্রধান পুরোহিত রাওয়ালজি উনি এলেন, সিকিউরিটি গার্ড ছিল, সিকিউরিটি গার্ডের সঙ্গে উনি ঢুকলেন, তারপরে আরতি করলেন, তারপরে কপাট খুললো, আমরা শয়ন দেখলাম। খুব ভালোভাবে দর্শন হয়েছে। আজকে আমাদের ভ্যালি অফ ফ্লাওয়ার্স না দেখার সব দুঃখ, মনের কষ্ট সব মিটে গেল। এত ভালো দর্শন আবার কবে হবে জানি না। এখন অনেক রাত হয়ে গেছে, এখন যাচ্ছি ডিনার করতে। মন্দির দর্শন হয়ে গেল, রাত 9:30। আমরা এখন ডিনার করতে এসেছি। চানা মশলা, একটা মিক্সড ভেজ আর তাওয়া রুটি, এই দিয়ে আজকে আমাদের ডিনার হচ্ছে। এটা হচ্ছে মিক্সড ভেজ, এটা চানা মশলা, এটা একটু অনুপমের থেকে ভেজ বিরিয়ানি টেস্ট করছি, ভালো বলছে, আর তাওয়া রুটি, আর পাপায়া হচ্ছে মশলা খিচুড়ি। এই ছিল পবিত্র বদ্রীনাথ ধাম পর্যন্ত আমাদের যাত্রা। প্রকৃতির রুদ্ররূপ, ভ্যালি অফ ফ্লাওয়ার্সের অপূর্ণ স্বপ্ন আর শেষ পর্যন্ত বদ্রী বিশালের আশীর্বাদ, সব মিলিয়ে সেই সফর আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে আমাদের যাত্রা এখানেই শেষ নয়। পরদিন সকালে বদ্রীনাথ থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা দিলেও পিপলকোটির কাছে বিশাল ধস আমাদের সমস্ত পরিকল্পনা ওলটপালট করে দেয়। বাধ্য হয়ে দ্বিগুণ ভাড়ায় শেয়ার ট্যাক্সিতে প্রথমে যোশীমঠ, তারপর আবার আরেকটি শেয়ার গাড়িতে পিপলকোটি পৌঁছায়। প্রায় 2 কিলোমিটারের ধসের রাস্তা হেঁটে পার হয়ে অবশেষে একটি শেয়ার ট্যাক্সি পাই, যা আমাদের নিয়ে যায় হরিদ্বার। সেই রোমাঞ্চকর, ক্লান্তিকর এবং অবিশ্বাস্য ফেরার গল্প আর হরিদ্বারে কাটানো শেষ দিনের সম্পূর্ণ অভিজ্ঞতা নিয়েই আসছে ভ্যালি অফ ফ্লাওয়ার সিরিজের শেষ পর্ব। তাই এখনো যদি অরিজিৎ ট্রাভেল জোনকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে আগামী পর্বটি মিস না করেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন এক সফরে, নতুন এক গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বদ্রী বিশাল, জয় দেবভূমি উত্তরাখণ্ড। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।